আমন্ত্রণ প্রবাসের সংবাদের সাথে আছি আমি সারা মেহজাবিন। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। সংযুক্ত আরব আমিরাতে এক যুগেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে বাংলাদেশি শ্রমিকদের নতুন ভিসা প্রদান। বন্ধ রয়েছে ভিসা পরিবর্তনের সুযোগও। যদিও করোনাকালীন সময় কিছুটা ছাড় দিয়ে ভিজিট ভিসা থেকে কর্মীর বিষয়ে রূপান্তরের সুযোগ ছিল, বর্তমানে সে ব্যবস্থাও এখন বন্ধ। এমন পরিস্থিতিতে ভিসা জটিলতায় চরম বিপাকে পড়েছেন বাংলাদেশি ব্যবসায়ী ও সাধারণ কর্মীরা। আমিরাত থেকে সিরাজুল হকের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ভ্রমণ কিংবা চাকরির ক্ষেত্রে অনেকের পছন্দের তালিকার শীর্ষে থাকে মধ্যপ্রাচ্যের রাজস্বিক দেশ সংযুক্ত আরব আমিরাত। তবে বেশ কয়েক বছর ধরে দেশটিতে বাংলাদেশিদের জন্য প্রায় সব ধরনের ভিসা বন্ধ রয়েছে। শুধু কিছু ভিজিট ভিসা ও দুবাই থেকে শিক্ষাগত সনদধারী চাকরি প্রত্যাশীদের ভিসা দেয়া হচ্ছে। এতে বাংলাদেশি বিনিয়োগকারীরা যেমনি হতাশ, তেমনি পিছিয়ে পড়ছেন কর্মসংস্থান প্রত্যাশীরাও। দুবাই গভর্নমেন্টের রুলস অনুযায়ী আমরা যাতে ব্যবসা করতে পারি এবং আমরা যাতে শ্রমিক দেশ থেকে আনতে পারি, সেটা জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল বাংলাদেশ সরকারকে। ভিসা সংকটের পাশাপাশি দীর্ঘদিন আমিরাতে থাকা প্রবাসীরা নিয়োগদাতা পরিবর্তন নিয়েও জটিলতাতে ভুগছেন। প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ বন্ধ থাকায় সাধারণ শ্রমিকদের মতো বিপাকে পড়েছে আমিরাতে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো। ব্যবসা হচ্ছে একটি হালাল ক্ষমতা। আমরা যারাই প্রবাসে আসি, যারা কর্ম করি আর ব্যবসা বাণিজ্য বলেন, আমরা কিন্তু এখানে চেষ্টা করি বাংলাদেশের সুনামটা যাতে রক্ষা করতে পারি। প্রতিষ্ঠানে আগে যে সমস্ত লোক কাজ করতেছেন সবাই বেশিরভাগ আমার মনে হয় 90% বাংলাদেশি লোক। এখন যদি ভিসা চালু থাকতো আরো কমসে কম ডবল লোক আমরা বাংলাদেশ থেকে নিয়ে আসতে পারতাম। আমরা যারা ব্যবসায়ী আছি, ভিসা বন্ধের কারণে আমাদের ব্যবসার অনেক অসুবিধা হচ্ছে। এমন আবহেই ঢাকা আবুধাবি কূটনৈতিক তৎপরতা জোরদার হলে বাংলাদেশের শ্রমিক ভিসা পুনরায় চালু হবে বলে আশাবাদী প্রবাসী বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা। তাই আমিরাতে ভিসা সমস্যা নিরসনের পাশাপাশি দেশটিতে কর্মস্থল পরিবর্তনের সুবিধা চালু করতে দ্রুত কূটনৈতিক পর্যায়ে জোর আলোচনার তাগিদ দেন আমিরাত প্রবাসীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশের স্বার্থে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপন বলে দাবি করছেন পররাষ্ট্র উপদেষ্টা। কিন্তু এমন সিদ্ধান্ত বাংলাদেশকে বিশ্বের সবচেয়ে সংকটাপন্ন দেশগুলোর কাতারে ফেলতে পারে বলে ধারণা কূটনীতি বিশ্লেষকদের। অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলছেন, এর বিরূপ প্রভাব পড়তে পারে কূটনৈতিক সম্পর্ক ও নীতি নির্ধারণে। বিস্তারিত জানাচ্ছেন প্রমা চৌধুরী। রাজনৈতিক বিতর্ক ও বিরোধিতা উপেক্ষা করে ঢাকায় স্থাপন হচ্ছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের কার্যালয়। দেশের স্বার্থেই এর অনুমতি দেওয়া হয়েছে বলে দাবি পররাষ্ট্র দপ্তরের। আমরা তো আমাদের নিজেদের স্বার্থ দেখেই কিন্তু কাজটা করেছি। তাদের প্রস্তাবের উপরে তো আমরা যে একটা এগ্রিমেন্ট সই করে দিয়েছি তা না। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের কার্যালয়ের পরিকল্পনা দেশকে কতটুকু এগিয়ে নিবে এ নিয়ে প্রশ্ন তুলছেন কূটনৈতিক মহল। প্রশ্নবিদ্ধ এই সিদ্ধান্ত জনগণকে আরো বিভ্রান্ত করছে বলে ধারণা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকের। যদি আমাদের হিউম্যান রাইটস কন্ডিশন যদি ভালো করতে হয়, আমি মনে করি না এই ধরনের অফিস এনে করা যাবে, বরং এর ধরনের অফিস আসলে আরো নেগেটিভ একটা ইম্প্যাক্ট করবে, ইমেজ সংকট হবে। এই মিশন নিরপেক্ষভাবে কাজ করবে কিনা তা নিয়ে প্রশ্ন তুলে সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ বলছেন, এর উপর ভর করে তৃতীয় কোনো পক্ষ নজরদারি করছে কিনা বাংলাদেশের উপর, সে বিষয়টিতেও দৃষ্টি রাখা দরকার। জাতিসংঘের এই মানবাধিকার কমিশনের অফিসগুলোর যেখানে যেখানে আছে সেটার যে ইতিহাস তার সাথে মিলাতে গেলে আমাদের জন্য সম্মানজনক কিছু নাই, বরং অনেক সমস্যার কারণ আছে। মার্কিন যুক্তরাষ্ট্র বলি বা এরকম আরো দু একটা দেশ থাকতে পারে যারা এই ব্যাপারে যাদের স্বার্থ থাকতে পারে, যারা আমাদের এখানে মানবাধিকার, গণতন্ত্র ইত্যাদিকে নিয়ে ব্যবহার করে আমাদের উপর নানান রকমের নজরদারি চালায়। বিশ্লেষকরা জানান, এই সিদ্ধান্ত নেতিবাচক। তবে বাইরের এই প্রতিষ্ঠানের সহযোগিতা বাংলাদেশের কতটুকু দরকার তা জনগণের কাছেও স্পষ্ট করার কথা বলছেন তারা। পুরো পরিবর্তন বাংলাদেশে জুলাই আগস্টের যেই স্যাক্রিফাইস, এটা তো বাংলাদেশ জনগণ করেছে। হিউম্যান রাইটস কমিশন কোথায় ছিল স্পষ্ট, মানে আমি কেন তাকে আনছি। সরকার যেহেতু চুক্তি স্বাক্ষর করেছে, কি চুক্তি হয়েছে সেই জিনিসটা সবার সাথে খোলাসা করা, সবাই জনগণকে জানানো। অন্যদিকে চাইলে 6 মাসের নোটিশে যে কোনো সময় সরিয়ে দেওয়া যাবে এই কার্যালয়ে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলছেন 2 বছর পর এর কার্যক্রম রিভিউ করা হবে।
প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। 11 বছরের নন ভার্বাল প্রতিবন্ধী শিশু তীর্থের ওপর শারীরিক নির্যাতনের প্রতিবাদে কানাডার ক্যালগারিতে অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন। সিটি হল প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশ নেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের প্রবাসী সাংবাদিক এবং সমাজকর্মীরা। তারা জানান, একটি নিরীহ স্পেশাল নিডস শিশুর ওপর এমন বর্বরতার সভ্যতার কলঙ্ক। কথা বলতে না পারা তীর্থ স্পেশাল নিড হিসেবে ক্যালগারির পাইন রিজ স্কুলে যেত। তবে গত 29 মেতেও প্রতিদিনের রুটিন মাফিক স্কুলে যায় সে, কিন্তু বাসায় ফেরে সারা শরীরে ক্ষত বিক্ষত এবং গলায় কাঁধে কামড়ের দাগ নিয়ে। তাৎক্ষণিকভাবে বাবা মা ডাক্তারের কাছে নিয়ে গেলে তারা জানান, এটা সেলফ হার্ম নয়, বরং বাইরের নির্যাতন। ঘটনাটি কানাডার স্থানীয় গণমাধ্যম ছাড়াও আন্তর্জাতিকভাবে আলোচনার জন্ম দিয়েছে। ওমেন ইন ডিপ্লোম্যাসি পুরস্কার পেলেন যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলাম। লন্ডনে কর্মরত নারী কূটনীতিকদের পেশাদারিত্ব এবং বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য চ্যাম্পিয়ন ফর ওমেন রাইটস অ্যান্ড জেন্ডার ইকুয়ালিটি ক্যাটাগরিতে এই সম্মাননা পান তিনি। মঙ্গলবার লন্ডনে মেক্সিকো দূতাবাসে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে আবিদার হাতেই সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিভিন্ন দূতাবাসের প্রায় 50 জন নারী কূটনীতিক যোগ দেন। আবিদা ইসলাম 15তম বিসিএস ব্যাচের সদস্য হিসেবে বাংলাদেশ ফরেন সার্ভিসে যোগ দেন। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেন তিনি। পোর্টসমাউথ সৈকতে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হল বন্ধু মহল বার্মিংহামের সামার ট্রিপ 2025। গেল 28 জুলাই আনন্দমুখর পরিবেশে দিনটি উদযাপিত হয়। গান এবং নানা আয়োজনের মধ্য দিয়ে পোর্টসমাউথ সমুদ্র সৈকতে পৌঁছে আনন্দ উল্লাসে মেতে ওঠেন সবাই। এই ডে ট্রিপে অংশ নেন সংগঠনের সভাপতি আসকর উদ্দিন দুলু, সহ সভাপতি আব্দুল গিয়াস, সাধারণ সম্পাদক কবির শায়েক, সহ সাধারণ সম্পাদক সানোয়ার আলী, কোষাধ্যক্ষ রুহুল খান এবং সাংগঠনিক সম্পাদক জালাল আহমদ সহ সংগঠনের সদস্যরা। দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে অংশগ্রহণকারীরা এক স্মরণীয় সময় কাটান। আয়োজকরা জানান, এই ট্রিপ সদস্যদের বন্ধনকে আরও দৃঢ় করবে। প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাস্ট ইউকের আসন্ন নির্বাচন সামনে রেখে আনারস গ্রুপের প্যানেল ঘোষণা উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শাহ মুনিমকে সভাপতি, ইশতিয়াক হোসেন দুদুকে সাধারণ সম্পাদক এবং শাবুল আহমদকে ট্রেজারার মনোনীত করে ট্রাস্টের আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য 21 সদস্যের প্যানেল ঘোষণা করা হয়। বিপুল সংখ্যক ট্রাস্টিদের উপস্থিতিতে পূর্ব লন্ডনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন কবির উদ্দিন। মশিউর রহমান মনসুরের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন এম এ গফুর, অধ্যাপক মাসুদ আহমদ, নুরুল হক নূর আলী, নেসার আলী শমসু, সৈয়দ তাজির উদ্দিন মান্না সহ আরও অনেকে। চীনের ঐতিহাসিক গানসু প্রদেশে অনুষ্ঠিত হল এক্সপ্লোর গানসু শীর্ষক 7 দিনের ভ্রমণ কর্মসূচি। গানসু প্রদেশের কমিউনিস্ট পার্টি এবং স্থানীয় সরকারের ব্যবস্থাপনায় সপ্তাহব্যাপী চলা এই কর্মসূচির আয়োজন করে চীনের প্রভাবশালী গণমাধ্যম চায়না ডেইলি। এই ভ্রমণের মূল উদ্দেশ্য প্রাচীন রেশম পথের ঐতিহাসিক গুরুত্ব ও সংস্কৃতিকে আধুনিক যুগের সাথে সংযুক্ত করা, সেই সাথে প্রদেশটির বহুমাত্রিক সাংস্কৃতিক পরিচয়কে বিশ্বের সামনে তুলে ধরা। এই কর্মসূচিতে ভ্রমণকারীরা বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, রাশিয়া সহ 8 দেশের প্রতিনিধিরা ঘুরে দেখেন প্রাচীন হান সাম্রাজ্য, তিব্বতী সংস্কৃতি, মরুভূমি ভাস্কর্য আর বৈজ্ঞানিক উদ্ভাবন। প্রবাসী সংবাদের সময় হলো একটি বিরতি। ফিরছি আরো খবর নিয়ে, সাথে থাকুন। আমন্ত্রণ আরেকবার প্রবাসী সংবাদে। 1 বছরের সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিতে দেওয়া হয়নি, নানা ষড়যন্ত্র করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। নরসিংদীতে জুলাই পদযাত্রায় অংশ নিয়ে দলের শীর্ষ নেতারা বলেন, 2 জন ছাত্র উপদেষ্টা আছেন যারা এনসিপির কেউ নয়।
তাদেরকে ষড়যন্ত্র করে পদত্যাগে বাধ্য করা হচ্ছে। প্রতিনিধিদের তথ্য ছবিতে, ডেস্ক রিপোর্ট। বুধবার দুপুরে নরসিংদী ক্লাবে শহীদ পরিবারের সাথে মতবিনিময় করেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা। এ সময় শহীদ পরিবারের প্রতি সমবেদনা ও সার্বিক খোঁজ খবর নেন তারা। পরে বিকেলে নরসিংদী জেলখানা মোড় থেকে পদযাত্রা শুরু হয়ে পৌরসভা মোড়ে গিয়ে শেষ হয়। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, নানা ষড়যন্ত্র করে 1 বছরে সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিতে দেয়া হয়নি, বরং 2 ছাত্র উপদেষ্টাকে ষড়যন্ত্র করে পদত্যাগে বাধ্য করা হচ্ছে। আমরা দেখেছি 1 বছরে নানা ষড়যন্ত্র হয়েছে, নানাভাবে বাধাগ্রস্ত করা হয়েছে, সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে দেওয়া হয়নি। 2 জন ছাত্র উপদেষ্টা আমাদের জাতীয় নাগরিক পার্টির কেউ নয়, কিন্তু তারা গণ অভ্যুত্থানের প্রতিনিধি। গণ অভ্যুত্থানকে শক্তিশালী করতে, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তারা অন্তর্বর্তী সরকারে রয়েছে। তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদেরকে বাধ্য করা হচ্ছে, তাদেরকে পদত্যাগে বাধ্য করার চেষ্টা করা হচ্ছে। এনসিপির অনুরোধে 3 আগস্ট শহীদ মিনারের পরিবর্তে শাহবাগে ছাত্রদলের সমাবেশ করার সিদ্ধান্তে কৃতজ্ঞতা প্রকাশ করেন এনসিপির নেতারা। পরে দেশ গড়তে জুলাই পদযাত্রা অনুষ্ঠানের অংশ হিসেবে পথসভায় যোগ দেন এনসিপির শীর্ষ নেতারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার দাবি জানিয়েছে এনসিপি ও জামায়াত ইসলামী। এনসিপি বলেছে, অকার্যকর জুলাই সনদ নয়, বরং অল্প সময়ের মধ্যে বাস্তবায়নযোগ্য সনদ চায় তারা। তবে এমন দাবির সঙ্গে দ্বিমত প্রকাশ করে বিএনপি বলেছে, জাতীয় সংসদের মাধ্যমেই বাস্তবায়ন হবে জুলাই সনদ। ঐকমত্য কমিশনের অগ্রগতি এরই মধ্যে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। 31 জুলাইয়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করে 5 আগস্টের মধ্যে তা প্রণয়ন করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। ধারাবাহিক বৈঠকে প্রশ্ন উঠে, জুলাই সনদ বাস্তবায়ন হবে কোন প্রক্রিয়ায়। জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার পক্ষে জামায়াত সহ বেশ কয়েকটি দল। প্রয়োজনে অধ্যাদেশ জারির মাধ্যমে তা করা যেতে পারে বলেও মত তাদের। আমরা পরিশ্রম করছি এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য। এখন কেউ কেউ প্রশ্ন উঠিয়েছে যে এই সরকারের পক্ষে আইনগত ভিত্তি দেওয়া সম্ভব কিনা। আমরা বলেছি, যদি সম্ভব হয় তাহলে করবেন, আর যদি অসম্ভব হয় তাহলে আমরা করবো কি করে। সরকার যদি জুলাই মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র জারি না করেন, তাহলে আমরা এনসিপির পক্ষ থেকে সকল শরিকদেরকে সাথে নিয়ে, ফেসিবাদ বিরোধী সকল পক্ষকে সাথে নিয়ে আমরা জুলাই ঘোষণাপত্র জারি করব। জুলাই ঘোষণাপত্র জুলাই মাসের মধ্যে সরকারকে প্রদান করতে হবে। তবে বিএনপি মনে করে, জুলাই সনদ বাস্তবায়নের শ্রেষ্ঠ পথ আগামী জাতীয় সংসদ। এমনকি ঐকমত্য কমিশনের জুলাই সনদের খসড়ায় উল্লেখ রয়েছে, সংসদের মাধ্যমে পরবর্তী 2 বছরে এই সনদ বাস্তবায়ন করা যেতে পারে। জাতির কাছে এতদিন আমরা আলাপ আলোচনা করে এই সংবিধান সংশোধন সহ অন্যান্য সংশোধনের ভিতরে যা যা ঐকমত্য হয়েছি, সেটাতে আমরা এগ্রিমেন্টে সই করব। আর যা যা আমরা ঐকমত্য হচ্ছে না, সেখানে তো আমরা বার্গেন করছি, আমরা ডিসকাশন করছি, আমরা ডিবেট করছি। যদি কারো কোনো দ্বিধা থাকতো যে ঠিক আছে এখানে সব একসাথে ঐকমত্য হয়ে যায়, পরে বাস্তবায়ন করব না, তাহলে তো এটা অনেক আগেই সেরকম করা যেত। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, ঐকমত্য কমিশনের অগ্রগতি এরই মধ্যে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়েছে। রাজনৈতিক দলগুলোকে আমরা জুলাই সনদের একটি কন্টেন্টের অর্থে খসড়া পৌঁছে দিয়েছিলাম। তো বড় সংখ্যক দল ইতিমধ্যে সে বিষয়ে আমাদেরকে অবহিত করেছেন। কমিশন আগামীকাল এগুলো পর্যালোচনা করে যে সমস্ত ক্ষেত্রে যা যা প্রয়োজনীয় সংশোধন সংযোজন, সেগুলোর উপর কাজ করবে। বৈঠকে সংরক্ষিত নারী আসনের সংখ্যা 50 থেকে 100-তে উন্নীত করতে একমত সব রাজনৈতিক দল। কিন্তু নারীদের নির্বাচন প্রক্রিয়া কি হবে তা নিয়ে ঐকমত প্রতিষ্ঠিত হয়নি। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। প্রবাসী সংবাদের সময় হলো আরেকটি বিরতির সাথেই থাকুন। আমন্ত্রণ আরেকবার প্রবাসী সংবাদে। গুলশানের সাবেক এমপির বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার রিয়াদের বাসা থেকে 2,25 লাখ টাকার চেক উদ্ধার করেছে পুলিশ। তদন্তের স্বার্থে কে চেক দিয়েছে তার নাম প্রকাশ করেনি সংস্থাটি। ডিএমপির মুখপাত্র জানান, এ বিষয়ে কলাবাগান থানায় আলাদা একটি মামলা প্রক্রিয়াধীন। বুধবার ব্রিফিংয়ে 7 মাসের আইন শৃঙ্খলা পরিস্থিতির চিত্র তুলে ধরা হয়। জানুয়ারি থেকে প্রতি মাসে গড়ে খুন 20টি, ছিনতাই 46টি,
এবং 70টি চাঁদাবাজির ঘটনা ঘটেছে। গুলশানের সাবেক এমপির বাসায় চাঁদাবাজির এই ভিডিও ফুটেজ গত 17 জুলাইয়ের। দেখা যায় চাঁদার টাকা নিচ্ছেন 5 জন। চাঁদা নেওয়ার সময় হাতে নাতে ধরা পড়েন তারা। এর মধ্যে অন্যতম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ। গ্রেপ্তারের পর আসামিরা এখন রিমান্ডে। তাদের দেয়া তথ্যে রিয়াদের বাসা থেকে 4টি 2,25,00,000 টাকার চেক উদ্ধার করা হয়। এই ঘটনায় পৃথক আরেকটি মামলা হয়েছে কলাবাগান থানায়। তবে তদন্তের স্বার্থে চেক দেয়া ব্যক্তির নাম বলেনি সংস্থাটি। আমরা তদন্তাধীন রয়েছে একটা চেকের এখানে বিষয় আসছে 2,25,00,000 টাকা। এটা এই মামলায় যে গ্রেফতারকৃত রিয়াদ নামে একজন। আমরা অন্যান্য বিষয়গুলো তদন্ত করছি। এখানে যারা জড়িত ছিল তারা ব্যতীত আর অন্য কেউ আছে কিনা সেটাও আমরা তদন্ত করে দেখছি। আশা করি তদন্ত শেষে এগুলো বিস্তারিত জানা সম্ভব হবে। রিয়াদের সামাজিক যোগাযোগ মাধ্যম ও ঘনিষ্ঠজনদের দেয়া তথ্য বলছে, জুলাই গণঅভ্যুত্থানের আগে পরে সেলফিবাজিকে পুঁজি করে সমন্বয়ক রিয়াদ চাঁদাবাজির শিল্প গড়ে তোলে। স্থানীয় সমন্বয়কদের নিয়ে বিভিন্ন সরকারি অফিসে নানা অসম তদবিরবাজিও করত সে। একে একে সব ঘটনা এখন বেরিয়ে আসছে। রিয়াদের এমন উত্থান নাটক সিনেমাকেও হার মানায় বলে মন্তব্য করেন অনেকে। এদিকে ডিএমপির ব্রিফিংয়ে জানানো হয়, সাম্প্রতিক সময়ে সংঘটিত সব অপরাধে জড়িতদেরই গ্রেপ্তার করা হয়েছে। সাম্প্রতিক সময়ে যেসব চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা সেগুলো রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি এবং যারা এইসব ঘটনার সাথে জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছি। গত 24 ঘন্টায় ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি সহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়েছে 186 জন। আর জানুয়ারি থেকে প্রতি মাসে গড়ে খুন 20টি, ছিনতাই 46টি ও 70টি চাঁদাবাজির ঘটনা ঘটেছে। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। এবার খেলার সংবাদ। 2027 সালের বিশ্বকাপ খেলতে চান সাকিব আল হাসান। রাজনৈতিক পরিস্থিতির কারণে সেটি আর সম্ভব নয় বলে জানিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির পর বাংলাদেশ দলে ক্যাপ্টেনের পদ শূন্য থাকায় শান্তকে সরিয়ে মিরাজকে বেছে নেওয়া হয়েছে বলেও জানান তিনি। নিউজ 24 এর সাথে ড্রেসিং রুমে শান্ত মিরাজের সম্পর্ক নিয়েও মুখ খোলেন তিনি। বাংলাদেশ ক্রিকেটে পোস্টার বয় সাকিব আল হাসান ব্যাট বলে পারফর্ম করে দলকে জিতিয়েছেন। বাংলাদেশের হয়ে মাঠে বারবারই রাজার মতো দাপট দেখিয়েছেন। বিসিবির এক পরিচালকের সঙ্গে নিয়মিত যোগাযোগ করেন তিনি। খেলতে চান 27 সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া বিশ্বকাপ। সে বিষয়ে কথা বলেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান। সাকিব আল হাসান 2027 বিশ্বকাপ পর্যন্ত খেলতে চাই। তিনি আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন, পরিচালকের সঙ্গে যোগাযোগ করেছেন। আপনি সাকিব আল হাসানের কোচ ছিলেন, তাই ছোটবেলা থেকে দেখে এসেছেন। তাকে নিয়ে কি বলবেন, তার জাতীয় দলের ফেরা নিয়ে কি বলবেন, সবকিছু নিয়ে সাকিবকে নিয়ে কি বলবেন? না, এটা তো আমরা সবাই জানি সাকিব এখন যে অবস্থায় আছে সেখানে ওকে হঠাৎ করে তো দলে অন্তর্ভুক্ত করা যাবে না। এখন আমরা ফর এক্সাম্পল আমরা যদি এখন এশিয়ান ক্রিকেট কি বলি এশিয়ার যে আমরা যে খেলতে যাচ্ছি তার আগে যদি আমরা ঘরের মাটিতে একটা টুর্নামেন্ট করি, সাকিব খুব সম্ভবত এখানে আসবে না, অতএব তার খেলার সুযোগ থাকবে না। সো না আসলে ওকে সিলেক্ট করার সুযোগ নেই। ব্যাপারটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেটে আমরা শুধু ওকে বাইরেই খেলাবো, ঘরে খেলবে না, তাহলে কিন্তু এটা তো যেটা হবে যে আমরা তো একটা দল গড়ার চেষ্টা করি, থাকতে হবে। তো একটা দলে এইখানে যখন খেলা হবে তখন সাকিব থাকবে না, বাইরে যখন খেলা হবে এখানে যে খেলাটা খেলছে সে আবার খেলার সুযোগ পাবে না, তখন সাকিব দলে খেলবে। এভাবে তো হতে পারে না। শ্রীলঙ্কা বিপক্ষে টেস্ট সিরিজ শেষে ক্যাপ্টেন্সির দায়িত্ব ছাড়েন নাজমুল শান্ত। তার সাথে ক্রিকেট বোর্ডের বসার কথা থাকলেও মাত্র 1 ঘন্টাকে বিসিবির এক পরিচালক তাকে ফোন দেয়। সে বিষয়ে জানতে চাওয়া হয় ফাহিমের কাছে। ক্যাপ্টেন্সির যেটা হয়েছে যে আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে শান্তকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছিল একটা টুর্নামেন্টের জন্য। তারপরে তো আমাদের কোনো ক্যাপ্টেন ছিল না, তো আমাদের কোনো ফর্মেটেই কোনো ক্যাপ্টেন ছিল না। তারপরে আমরা অ্যানাউন্স করেছিলাম T20 ক্যাপ্টেন হিসেবে লিটনকে, এবং তখন আমরা বলেছিলাম এরপর থেকে আমরা যখন ক্যাপ্টেন্সি দেবো লম্বা সময়ের জন্য দেব, এবং সেই পরিপ্রেক্ষিতে এরপরে মিরাজকে ওয়ানডে ক্যাপ্টেন হিসেবে সিলেক্ট করা হয়। ড্রেসিং রুমের সম্পর্কটা ভালো যাচ্ছে না শান্ত মিরাজের। ক্রিকেট অপারেশন চেয়ারম্যানেরও জানা সেটি। আমার মধ্যে থাকতেই পারে যে যেসব ঘটনা ঘটেছে তার কিছু এফেক্ট থাকতেই পারে, কিন্তু আমার মনে হয় না ওই মানের মানুষ। সামনেই বিসিবির নির্বাচন, তবে সেই ইলেকশনে আর যোগ দিতে চান না বলেও জানালেন ফাহিম। আমার মনে হয় না। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা। এই ছিল প্রবাসী সংবাদে। ধন্যবাদ।